রাতে হঠাৎ লোডশেডিং হল। ঘর অন্ধকার হয়ে গেল। আমি ড্রয়ার থেকে মোমবাতি খুঁজছিলাম। ছেলেও এসে সাহায্য করতে লাগল। অন্ধকারে আমাদের হাত স্পর্শ হল কয়েকবার। আমি একটা মোমবাতি পেলাম। ম্যাচের কাঠি জ্বালিয়ে মোমবাতিতে আগুন ধরালাম। ফিকে আলো ছড়িয়ে পড়ল ঘরে। ছেলে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো জিজ্ঞেস করলাম। সে বলল, মা তুমি এই আলোতে খুব সুন্দর লাগছো। আমি লজ্জা পেয়ে গেলাম। সে আমার কাছে এসে বসল। মা আমি কিছু বলবো। আমি হুমক করলাম। সে আমার হাত ধরে বলল, এই মোমবাতির আলোর মতোই আমি তোমার জীবন আলোকিত করতে চাই। তার কথায় আমার বুক ধক করে উঠল। কি মানে জিজ্ঞেস করলাম। সে বলল, মা আমি তোমাকে সুখী রাখতে চাই। তোমার জীবনে আনন্দ আনতে চাই। আমি বললাম, তুই তো আনিস কি? সে মাথা নাড়ল। না মা, ছেলে হিসেবে নয়। আমি তোমার স্বামী হিসেবে তোমাকে খুশি রাখতে চাই। মোমবাতির আলো কাঁপছিল, আমার মনও কাঁপছিল। ছেলে তুই কি বলছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি মা। আমি তোমাকে বিয়ে করব। অন্ধকার ঘরে শুধু আমাদের দুজনের ছায়া নাচছিল দেওয়ালে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান। ঋতিকা আমাদের সাথে কয়েকটা দিন থাকল। সে খুবই ভালো মেয়ে। রান্নাবান্নায় আমাকে সাহায্য করত, ঘরের কাজে হাত লাগাত। আমি তার সাথে কথা বলে বুঝলাম সে রিহানকে সত্যিই ভালোবাসে। আর রিহানও তাকে খুব যত্ন করে। একদিন ঋতিকা আমাকে একান্তে বলল, আন্টি, রিহান আপনার কথা বলতে বলতে কাঁদে। ও বলে আপনাকে কত কষ্ট দিয়েছে। আমি বললাম, সেসব আর নেই। ও এখন ভালো আছে। ঋতিকা বলল, আন্টি, ও আপনাকে মা হিসেবে খুব ভালোবাসে। ওর আগের সেই সমস্যা এখন আর নেই। আমি জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে ওকে সামলালে? ঋতিকা বলল, আন্টি, আমার প্রথম স্বামীও এরকম মানসিক সমস্যায় ভুগত। আমি জানতাম কিভাবে হ্যান্ডেল করতে হয়। রিহানের সাথে অনেক ধৈর্য ধরে কাজ করেছি। রিহান কয়েকদিন পর ঋতিকাকে নিয়ে নিজেদের বাসায় চলে গেল। কিন্তু এখন সে নিয়মিত আসত। সপ্তাহে 1 বার বা 2 বার। ঋতিকাকে নিয়ে আসত। আমাদের সাথে স্বাভাবিক আচরণ করত। যেন আগের সেই ঘটনা কখনো ঘটেনি। 6 মাস পরে ঋতিকা গর্ভবতী হল। রিহান খুব খুশি হয়ে আমাকে বলল, মা তুমি দাদি হতে যাচ্ছ। আমিও খুব খুশি হলাম। রাহুল বলল, এবার আমার নাতি বা নাতনি হবে। তানিয়াও খুশি হয়ে বলল, আমি মামি হব। গর্ভাবস্থায় ঋতিকার অনেক যত্ন নিতে হতো। রিহান প্রতিদিন কাজ শেষে ঋতিকাকে নিয়ে আমার কাছে আসত। আমি ঋতিকার খাবারদাবার, ওষুধপত্র সব দেখাশোনা করতাম। রিহান আমাকে বলল, মা তুমি না থাকলে আমরা কি করতাম? 9 মাস পরে ঋতিকার একটি পুত্র সন্তান হল। রিহান ছেলের নাম রাখল অর্নিশ। আমি যখন প্রথম নাতিকে কোলে নিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ল। রিহান বলল, মা তুমি কাঁদছ কেন? আমি বললাম, খুশিতে কাঁদছি। রাহুল বলল, এখন আমাদের পরিবার আরও বড় হয়ে গেল। তানিয়া ছোট্ট অর্নিশকে নিয়ে খেলতে লাগল। সবার মুখে হাসি। কিন্তু একদিন হঠাৎ রিহান আমাকে একা পেয়ে বলল, মা আমি তোমার কাছে মাফ চাইতে এসেছিলাম। আমি জানি আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি বললাম, রিহান এসব নিয়ে আর ভেবো না। তুই এখন ভালো আছিস, এটাই যথেষ্ট। রিহান বলল, না মা, আমি চাই তুমি আমাকে মাফ করো। আমার সেই সময়ের আচরণ একদমই ভুল ছিল। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি। তুই আমার ছেলে। মা কি তার ছেলেকে মাফ করবে না? রিহান আমার পা ছুঁয়ে বলল, মা তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি যদি ঋতিকাকে না পেতাম তাহলে আমি হয়তো আরও ভুল পথে চলে যেতাম। আমি বললাম, ভগবানের ইচ্ছায় সব ঠিক হয়ে গেছে। এরপর আরও 2 বছর কেটে গেল। অর্নিশ হাঁটতে শিখে গেছে, কথা বলতে শুরু করেছে। রিহান এখন একটা ভালো চাকরি করে। ঋতিকা ঘর সংসার সামলায়। আমাদের পরিবারে শান্তি। একদিন রিহান আমাকে বলল, মা আমি ঋতিকাকে নিয়ে নিজেদের একটা বাড়ি কিনতে চাই। আমি বললাম, এটা ভালো কথা। তোমাদের নিজেদের সংসার আছে। রিহান বলল, কিন্তু মা আমি তোমাদের থেকে দূরে থাকতে চাই না। আমি বললাম, তুই কাছাকাছি কোথাও বাড়ি নিস। রিহান সত্যিই আমাদের বাড়ির কাছেই একটা বাড়ি কিনল।
এখন প্রতিদিন আসা যাওয়া করে। অর্নিশ আমার কাছে থাকতে ভালোবাসে। আমিও নাতির সাথে সময় কাটাতে পছন্দ করি। তানিয়া এখন কলেজে পড়ে। সে বলে, মা, ভাইজা এখন অনেক ভালো। আগের মতো আর অদ্ভুত ব্যবহার করে না। আমি বলি, হ্যাঁ, ও এখন পরিপূর্ণ মানুষ গো। রাহুল মাঝে মাঝে বলে, রিহান যখন ঘর ছেড়ে গিয়েছিল তখন আমি ভেবেছিলাম আর ফিরবে না, কিন্তু সে ফিরে এসে আরও ভালো হয়েছে। আমি বলি, কিছু মানুষকে একটু দূরে যেতে হয়, তবেই তারা নিজেদের খুঁজে পায়। আজ অর্নিশের ৩য় জন্মদিন। আমরা সবাই মিলে পার্টি করছি। রিহান কেক কাটতে গিয়ে বলল, মা, তুমি প্রথমে কেক খাওয়াও। আমি অর্নিশকে কোলে নিয়ে কেক খাওয়ালাম। সবাই হাততালি দিল। ঋতিকা বলল, আন্টি, অর্নিশ আপনার মতো সুন্দর হয়েছে। আমি বললাম, ও আমার নাতি, আমার মতো হবে না তো কার মতো হবে? সবাই হেসে উঠল। রিহান আমার কাছে এসে বলল, মা, আজ আমি খুব খুশি। আমার স্ত্রী আছে, ছেলে আছে, পরিবার আছে। সবচেয়ে বড় কথা, তুমি আমাকে মাফ করেছ। আমি বললাম, রিহান, এসব পুরনো কথা আর তুলো না। তুই এখন সুখে আছিস, এটাই আমার কাছে বড় কথা। সেই রাতে সবাই চলে যাওয়ার পর রাহুল আমাকে বলল, আজ রিহানকে দেখে মনে হচ্ছিল ও সত্যিই পরিবর্তন হয়েছে। আমি বললাম, হ্যাঁ, ও এখন একজন দায়িত্বশীল বাবা আর স্বামী। রাহুল বলল, ঋতিকা সত্যিই ওকে অনেক সাহায্য করেছে। পরের দিন রিহান একা এলো। সে বলল, মা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি ভয় পেয়ে গেলাম। কি কথা? জিজ্ঞেস করলাম। রিহান বলল, মা, আমি চাই তুমি আমার সেই অতীতটা সম্পূর্ণ ভুলে যাও। আমি এখন নতুন রিহান। আমি বললাম, আমি তো ভুলেই গেছি। রিহান বলল, না মা, আমি জানি তুমি মাঝে মাঝে মনে করো। আমি চাই তুমি আমাকে শুধু তোর ছেলে হিসেবে দেখো, অন্য কিছু নয়। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, রিহান, তুই সব সময় আমার ছেলে ছিলি। সেটা কখনো পরিবর্তন হয়নি। রিহান আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি পৃথিবীর সেরা মা। তুমি আমাকে কখনো ত্যাগ করনি। আমিও তাকে জড়িয়ে ধরলাম। মনে হলো আমার ছেলে সত্যিই ফিরে এসেছে। এখন আমাদের পরিবারের সবাই সুখে আছি। রিহান আর ঋতিকা তাদের নিজেদের সংসারে ব্যস্ত। অর্নিশ দিন দিন বড় হচ্ছে। তানিয়া পড়ালেখায় মনোযোগ দিয়েছে। রাহুল চাকরিতে ভালো করছে। আর আমি সবার যত্ন নিচ্ছি। মাঝে মাঝে ভাবি, যদি রিহান সেই দিন ঘর থেকে না চলে যেত তাহলে কি হতো? হয়তো সে কখনো নিজেকে ঠিক করতে পারত না। কখনো কখনো দূরত্ব মানুষকে কাছে আনে। রিহানের ক্ষেত্রেও তাই হয়েছে। আজ ঋতিকা আমাকে বলেছে যে তারা আবার বাচ্চা নিতে চায়। আমি খুশি হয়েছি। আরও একটা নাতি বা নাতনি পেলে আমার আনন্দ আরও বাড়বে। রিহান বলেছে, মা, এবার যদি মেয়ে হয় তাহলে তোমার নামে নাম রাখব। আমি বলেছি, যে নামই রাখো, আমি খুশি হব। এই হলো আমাদের পরিবারের গল্প। একসময় যে পরিবারে অশান্তি ছিল, আজ সেই পরিবারেই সুখ শান্তি। রিহান এখন একজন আদর্শ ছেলে, স্বামী আর বাবা। তার অতীতের সেই অন্ধকার সময়টা এখন স্বপ্নের মতো মনে হয়। আমি বুঝেছি যে কখনো কখনো মানুষ ভুল পথে চলে যায়, কিন্তু ভালোবাসা আর ধৈর্যের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা যায়। রিহানও ফিরে এসেছে। আর আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। গল্পের শেষে এসে আমি সবাইকে বলতে চাই যে পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বন্ধনের সীমা রক্ষা করতে হয়। প্রতিটি সম্পর্কের একটা নির্দিষ্ট গণ্ডি আছে। সেই গণ্ডি পেরিয়ে গেলেই সমস্যা শুরু হয়। রিহানের ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু সময় আর সঠিক চিকিৎসার মাধ্যমে সে আবার স্বাভাবিক হয়ে গেছে। এখন আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। আমি আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এই গল্প থেকে শিক্ষা নিন যে যতই কঠিন সমস্যা হোক না কেন, ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমাধান করা যায়। পরিবারের কেউ ভুল পথে গেলে তাকে ত্যাগ না করে সাহায্য করুন। একদিন না একদিন সে ঠিক হয়ে যাবে। আমার এই গল্পে হয়তো অনেক রহস্য ছিল, অ্যাডভেঞ্চার ছিল, রোমাঞ্চকর মুহূর্ত ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হল, একটি পরিবারের কিভাবে বিপর্যয় থেকে উত্তরণ ঘটে। আমার রিহান হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার ফিরে এসেছে। আর এখন আমাদের পরিবার আগের চেয়েও বেশি সুখী। সবাইকে ধন্যবাদ আমার এই দীর্ঘ গল্প শোনার জন্য। আমি মীরা খান, আপনাদের সবার মঙ্গল কামনা করি। হান আর তানিয়া। রিহান 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 11 বছর বয়সী, স্কুলে যায়। আজকের এই গল্পটি শুরু হয়েছিল গত মাসে। আমার স্বামী রাহুল একটি সরকারি অফিসে চাকরি করে। সে প্রায়ই দেরি করে বাসায় ফিরত। রিহান কলেজ থেকে ফিরে আসার পর আমাদের সাথে অনেক কথা বলত।
কিন্তু সেদিন থেকে সে আমার সাথে আলাদাভাবে কথা বলতে শুরু করল। সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফোন করেছিল। সে বলল যে আজ রাতে ঢাকায় থাকতে হবে, একটা জরুরি মিটিং আছে। তানিয়া বান্ধবীর বাসায় পড়ালেখা করতে গেছে, রাতে থেকে যাবে। ঘরে শুধু আমি আর রিহান। রিহান রাতের খাবার খেতে খেতে আমাকে বলল, মা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? সে বলল, খাওয়ার পরে বলবো। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। খাওয়া শেষ করে আমরা বসার ঘরে এলাম। রিহান টিভি অন করে আমার পাশে বসল। একটা রোমান্টিক সিনেমা চলছিল। সেখানে একজন যুবক একজন বয়স্ক মহিলাকে প্রেমের কথা বলছিল। রিহান সেই দৃশ্য দেখে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি মনে করো এরকম ভালোবাসা সম্ভব? আমি একটু অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? সে বলল, না মানে, বয়সের পার্থক্য থাকলেও কি সত্যিকারের ভালোবাসা হতে পারে? আমি বললাম, হ্যাঁ, ভালোবাসার কোনো বয়স নেই। রিহান আমার হাত ধরে বলল, তাহলে আমার ভালোবাসাটাও কি সত্যি হতে পারে? আমি জিজ্ঞেস করলাম, তুই কার ভালোবাসার কথা বলছিস? রিহান একটু থেমে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি হেসে বললাম, আমিও তোকে ভালোবাসি। সে বলল, না মা, আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি বললাম, রিহান, তুই কি বলছিস? আমি তোর মা। রিহান বলল, আমি জানি মা, কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোমার প্রতি আমার এই অনুভূতি দিন দিন বাড়ছে। আমি উঠে দাঁড়ালাম। রিহান, তুই পাগল হয়ে গেছিস? এটা কি বলছিস? রিহান আমার পিছু পিছু এসে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি রুমে যেতে যেতে বললাম, তুই নিজের রুমে যা, আমি তোর সাথে এই বিষয়ে আর কথা বলতে চাই না। কিন্তু রিহান আমার রুমে ঢুকে গেল। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার কথা শোনো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিহান, তুই আমার ছেলে, এসব কথা বলা উচিত নয়। সে বলল, মা, আমি তোমাকে সুখী করতে পারি। বাবা তোমাকে যেভাবে অবহেলা করে আমি সেরকম করব না। আমি ঘাবড়ে গিয়ে বললাম, রিহান, তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই তোর বাবার বিরুদ্ধে কেন কথা বলছিস? রিহান বলল, কারণ আমি দেখি বাবা তোমার সাথে কেমন ব্যবহার করে। সে তোমাকে সময় দেয় না, তোমার যত্ন নেয় না। আমি বললাম, সেটা তোর বিচার করার বিষয় নয়। রিহান আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে রানীর মতো রাখব, তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি পিছিয়ে গিয়ে বললাম, রিহান, তুই থামো, তুই যা বলছিস সেটা খুবই ভুল। সে বলল, মা, তুমি একবার আমার প্রস্তাব ভেবে দেখো। আমি জোরে চিৎকার করে বললাম, রিহান, তুই আমার রুম থেকে বের হয়ে যা। রিহান চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল আমার জীবনে একটা ভূমিকম্প হয়ে গেছে। পরের দিন সকালে রিহান স্বাভাবিকভাবে কথা বলল, যেন কিছুই হয়নি, কিন্তু আমি তার দিকে সোজা তাকাতে পারছিলাম না। সন্ধ্যায় রাহুল বাসায় ফিরল। তানিয়াও এলো। আমি ভাবলাম রিহান হয়তো তার মাথার গরম এরই মধ্যে ঠিক হয়ে গেছে। কিন্তু রাতে খাবার টেবিলে রিহান আবার শুরু করল। সে বলল, বাবা, আপনি মাকে নিয়ে কোথাও ঘুরতে যান না কেন? রাহুল বলল, আমার অফিসের এত চাপ, কখন সময় পাই? রিহান বলল, কিন্তু মায়ের তো মন খারাপ থাকে। আমি রিহানের দিকে তাকিয়ে ইশারা করলাম চুপ থাকতে। রাহুল বলল, তোর মা তো কিছু বলেনি। রিহান বলল, মা বলে না, কিন্তু আমি বুঝি। তানিয়া বলল, ভাইজা ঠিক বলেছে, মা সারাদিন ঘরে একা থাকে। রাহুল বলল, আচ্ছা, এই সপ্তাহান্তে কোথাও যাব। কিন্তু আমি জানতাম রাহুল শুধু বলছে, আসলে যাবে না। খাওয়ার পরে রিহান আমাকে রান্নাঘরে সাহায্য করতে এলো। সে আমার কানে ফিসফিস করে বলল, দেখলে মা, বাবা কেমন উদাসীন তোমার প্রতি। আমি বললাম, রিহান, তুই এসব বন্ধ করো। সে বলল, মা, আমি সিরিয়াস, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি বাসন ধুতে ধুতে বললাম, রিহান, তুই হয়তো কনফিউজড আছিস, বয়ঃসন্ধিকালে এরকম হয়। কিন্তু এটা ভুল। রিহান বলল, না মা, আমি কনফিউজড নেই, আমি ঠিক বুঝি আমি কি চাই। আমি বললাম, তুই যা চাইছিস সেটা কখনো সম্ভব নয়। রিহান আমার পিছনে এসে দাঁড়িয়ে বলল, মা, তুমি যদি একবার আমার ভালোবাসা গ্রহণ করো, তাহলে বুঝবে আমি কত সত্যিকারের ভালোবাসি। আমি ঘুরে দাঁড়িয়ে বললাম, রিহান, তুই আমার ছেলে, আমি তোর মা, এর চেয়ে বড় কোনো বাধা নেই। রিহান বলল, মা, পৃথিবীতে অনেক অসম্ভব ভালোবাসার গল্প আছে, আমাদের ভালোবাসাও তেমনি একটা হতে পারে। আমি বললাম, রিহান, তুই একটা বই পড়িস, একটা সিনেমা দেখিস, এগুলো সব কাল্পনিক, বাস্তবে এসব হয় না। তারপর দিনগুলোতে রিহান আরও বেশি করে আমার কাছে আসতে শুরু করল।
সে আমার কাজে সাহায্য করত, আমার সাথে গল্প করত, আমার পছন্দের জিনিস কিনে আনত। আমি চেষ্টা করতাম তার থেকে দূরত্ব বজায় রাখতে, কিন্তু সে ছাড়ত না। একদিন রাহুল অফিসে গেছে, তানিয়া স্কুলে। রিহানের কলেজ ছুটি। আমি রান্নাঘরে রান্না করছিলাম। রিহান এসে আমার পাশে দাঁড়াল। সে বলল, মা, আমি একটা কবিতা লিখেছি তোমার জন্য। আমি বললাম, রিহান, আমি এখন রান্না করছি, পরে বলিস। কিন্তু রিহান শুরু করে দিল, তোমার চোখে যে আলো জ্বলে, সেই আলোতে আমি পথ হারাই। তোমার হাসির যে মধুর ছন্দ, সেই ছন্দে আমি মন হারাই। আমি রান্না বন্ধ করে বললাম, রিহান, তুই থামো। এরকম কবিতা তুই আমার জন্য লিখতে পারিস না। রিহান বলল, কেন মা? আমি তো আমার হৃদয়ের কথা বলছি। আমি বললাম, তোর হৃদয়ে ভুল কথা আছে, তুই এগুলো ভুলে যা। রিহান আমার হাত ধরে বলল, মা, আমি পারছি না ভুলতে। প্রতিদিন তোমাকে দেখে আমার ভালোবাসা আরও বাড়ে। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিহান, তুই অন্য কোনো মেয়ের কথা ভাবো। তোর বয়সী কোনো মেয়ে ছি। রিহান মাথা নাড়িয়ে বলল, না মা, আমি তোমার মতো কাউকে পাব না। সেদিনই রিহান আমাকে একটা চিঠি দিল। আমি চিঠিটা পড়তে চাইলাম না, কিন্তু রিহান জোর করে আমার হাতে দিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, আমি জানি আমার এই ভালোবাসা তোমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আমার হৃদয়ের এই অনুভূতি সত্যি। আমি তোমাকে একজন মা হিসেবেও ভালোবাসি এবং একজন নারী হিসেবেও ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমার এই প্রেমটা একটা সুযোগ দাও। তোমার ভালোবাসায়, রিহান। চিঠিটা পড়ে আমার মাথা ঝিমঝিম করল। আমি বললাম, রিহান, তুই আমাকে খুবই বিপদে ফেলেছিস। আমি কি করব বুঝতে পারছি না। রিহান বলল, মা, তুমি শুধু হ্যাঁ বলো, আমি সব সামলে নেব। আমি বললাম, রিহান, এটা সম্ভব নয়। আমি তোর মা, তুই আমার ছেলে। এর বেশি কিছু হতে পারে না। রিহান বলল, মা, তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, তাহলে দেখবে আমি তোমাকে কত খুশি রাখতে পারি। আমি মাথা নেড়ে বললাম, না রিহান, আমি এই কথা আর শুনতে চাই না। কিন্তু রিহান ছাড়ল না। সে প্রতিদিন আমাকে ফুল দিত, চকলেট আনত, ছোটখাটো উপহার দিত। আমি সব ফিরিয়ে দিতাম, কিন্তু সে হার মানত না। একদিন সে আমাকে একটা সোনার চেইন কিনে দিল। আমি বললাম, রিহান, তুই এত টাকা কোথায় পেলি? সে বলল, আমার সঞ্চয়ের টাকা দিয়ে কিনেছি, তোমার জন্য। আমি চেইনটা ফেরত দিতে গেলে সে বলল, মা, প্লিজ রেখে দাও, তোমার গলায় দেখতে কত সুন্দর লাগবে। আমি বললাম, রিহান, আমি এসব নিতে পারি না। কিন্তু রিহানের একনাগাদে অনুরোধে শেষ পর্যন্ত আমি চেইনটা রেখে দিলাম। সেদিনই সন্ধ্যায় রাহুল বাসায় এসে চেইনটা দেখতে পেল। সে জিজ্ঞেস করল, এটা কোথায় পেলে? আমি বললাম, রিহান কিনে দিয়েছে। রাহুল অবাক হয়ে বলল, রিহান? ও তো স্টুডেন্ট, এত টাকা কোথায় পেল? আমি বললাম, ও বলেছে সঞ্চয়ের টাকা দিয়ে কিনেছে। রাহুল রিহানকে ডেকে জিজ্ঞেস করল, তুই তোর মাকে এত দামি চেইন কিনে দিলি কেন? রিহান বলল, মা আমার কত যত্ন করে, আমার ইচ্ছা হলো ওকে কিছু দিতে। রাহুল বলল, কিন্তু তোর তো পড়ালেখার খরচ আছে। রিহান বলল, বাবা, মাকে খুশি রাখার চেয়ে বড় কোনো কাজ নেই। রাহুল আর কিছু বলল না, কিন্তু আমি বুঝলাম সে কিছুটা সন্দেহ করছে। সেই রাতে রিহান আমার রুমে এসে বলল, মা, তুমি চেইনটা পরে দেখাও না। আমি বললাম, রিহান, আমি তোর বাবার সামনে এটা পড়তে পারি না। সে বলল, কেন? ও তো জানে আমি দিয়েছি। আমি বললাম, তারপরেও। রিহান বলল, মা, তুমি আমার দেওয়া জিনিস পড়তে লজ্জা পাও। আমি বললাম, তা নয়, কিন্তু। রিহান বলল, তাহলে এখনই পড়ো, আমি দেখতে চাই। আমি বাধ্য হয়ে চেইনটা পড়লাম। রিহান খুশি হয়ে বলল, বাহ, তোমাকে দেখতে একদম রানীর মতো লাগছে। আমি চেইনটা খুলে রাখতে গেলে রিহান বলল, না মা, পরেই থাকো। আমি বললাম, রিহান, তোর বাবা দেখলে কি ভাববে? সে বলল, বাবা তো জানে আমি দিয়েছি, ও কিছু বলবে না। কিন্তু আমি চেইনটা খুলে রেখে দিলাম। পরের দিন রিহান আমাকে আরেকটা চমক দিল। সে বলল, মা, আমি একটা কিছু শিখেছি, তুমি চোখ বন্ধ করো। আমি বললাম, কি শিখেছিস? সে বলল, চোখ বন্ধ করো আগে। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ আমি অনুভব করলাম রিহান আমার পায়ে হাত দিয়ে টিপে দিচ্ছে। আমি চোখ খুলে বললাম, রিহান, তুই কি করছিস? সে বলল, মা, আমি মালিশ শিখেছি, তোমার পা ব্যথা করে তাই মালিশ করে দিতে চাই। আমি পা সরিয়ে নিয়ে বললাম, না, আমার লাগবে না। রিহান বলল, মা, প্লিজ, আমি ভালো করতে পারি। আমি দৃঢ়ভাবে বললাম, রিহান, তুই আমার ছেলে,
তুই আমার পায়ে হাত দিতে পারিস না। রিহান বলল, মা, আমি তো শুধু সেবা করতে চাইছি। আমি বললাম, এটা সেবা নয় রিহান। তুই বুঝতে চাইছিস না। রিহান মুখ কালো করে চলে গেল। সেই সপ্তাহান্তে রাহুল সত্যিই আমাদের নিয়ে ঘুরতে গেল। আমরা গেলাম কক্সবাজার। কিন্তু সেখানেও রিহানের ব্যবহার অস্বাভাবিক ছিল। সে সারাক্ষণ আমার পাশে থাকতে চেষ্টা করত। সমুদ্র সৈকতে হাঁটার সময় সে আমার হাত ধরতে চাইছিল। আমি তাকে বারণ করলাম। রাহুল আর তানিয়া যখন সমুদ্রে নেমেছে, রিহান আমাকে বলল, মা, এখানে কত রোমান্টিক পরিবেশ। তুমি আর আমি তার কথা বাধা দিয়ে বললাম, রিহান, তুই থামো। তোর বাবা আর বোন এখানে আছে কি? সে বলল, ওরা তো দূরে আছে। আমি বললাম, তারপরেও না গিয়ে। হোটেলে ফিরে এসে রাতের খাবারের সময় রিহান আমার জন্য খাবার সার্ভ করছিল। রাহুল লক্ষ্য করে বলল, রিহান, তুই তোর মায়ের খুব যত্ন নিচ্ছিস দেখছি। রিহান বলল, মাকে যত্ন নেওয়া তো আমার দায়িত্ব। তানিয়া বলল, ভাইজা, তুমি কি মায়ের প্রেমে পড়ে গেছ? তানিয়ার কথায় আমার মুখ শুকিয়ে গেল। রিহান হেসে বলল, হ্যাঁ, মায়ের প্রেমে পড়েছি। রাহুল হেসে বলল, ভালো কথা। ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা থাকা উচিত কিন্তু আমি জানতাম রিহান অন্য অর্থে বলেছে। আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। রাতে রিহান আমার রুমের দরজায় নক করল। আমি দরজা খুললাম না। সে দরজার বাইরে থেকে বলল, মা, আমার সাথে কথা বলো। আমি বললাম, রিহান, তুই তোর রুমে যা। সে বলল, মা, আমি কিছু বলতে চাই। আমি বললাম, আমি শুনতে চাই না। কিন্তু রিহান দরজার বাইরেই দাঁড়িয়ে থাকল। সে বলল, মা, আজ তোমাকে দেখে আমার আরও বেশি ভালো লাগছে। সমুদ্রের হাওয়ায় তোমার চুল উঠছিল, দেখতে কত সুন্দর লাগছিল। আমি বললাম, রিহান, তুই প্লিজ চুপ থাকো। তোর বাবা শুনে ফেলবে। রিহান বলল, বাবা ঘুমিয়ে গেছে গি। পরের দিন আমরা ঢাকায় ফিরে এলাম। কিন্তু রিহানের ব্যবহার আরও বিচিত্র হয়ে উঠল। সে আমার জন্য প্রতিদিন কোনো না কোনো সারপ্রাইজ আনত। কখনো ফুল, কখনো মিষ্টি, কখনো আমার পছন্দের কিছু। আমি প্রত্যেকবার বারণ করতাম, কিন্তু সে শুনত না। একদিন সে আমার জন্য একটা শাড়ি কিনে এনেছে। আমি বললাম, রিহান, তুই এত খরচ করছিস কেন? তোর পড়ালেখার টাকা নষ্ট করছিস। সে বলল, মা, তোমার জন্য আমার সব টাকা খরচ করতে আমার ভালো লাগে। আমি বললাম, কিন্তু এটা ঠিক নয় গি। রিহান বলল, মা, তুমি শাড়িটা পরে দেখাও। আমি বললাম, না, আমি পরব না। সে বলল, কেন মা? তুমি আমার দেওয়া কিছুই গ্রহণ করছো না। আমি বললাম, কারণ তুই ভুল উদ্দেশ্যে এসব দিচ্ছিস। রিহান বলল, আমার উদ্দেশ্য ভুল নয় মা। আমি তোমাকে ভালোবাসি। সেদিনই রাতে রিহান আমাকে একটা চিঠি দিল। এবারের চিঠি আগেরটার চেয়েও বেশি আবেগপূর্ণ। চিঠিতে সে লিখেছিল, আমার প্রিয়তমা মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার হৃদয় কাঁদছে। তুমি আমার প্রতিটি উপহার ফিরিয়ে দাও, আমার প্রতিটি ভালোবাসা প্রত্যাখ্যান করো। কিন্তু আমি হাল ছাড়ব না। আমি জানি একদিন তুমি আমার ভালোবাসা বুঝবে। আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন লাগে গি। চিঠিটা পড়ে আমি কাঁদতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমার জীবন সম্পূর্ণ উল্টে গেছে। আমি রিহানকে ডেকে বললাম, রিহান, তুই আমাকে খুবই কষ্ট দিচ্ছিস। আমি তোর মা, তুই আমার ছেলে। এর বাইরে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না গি। রিহান বলল, মা, কিন্তু আমার হৃদয় তো অন্য কথা বলে। আমি বললাম, তোর হৃদয় ভুল বলছে। তুই একটা সাইকোলজিস্টের কাছে যা। রিহান বলল, মা, আমার মানসিক কোনো সমস্যা নেই। আমি সুস্থ মানুষ। শুধু তোমাকে ভালোবাসি। এরপর কয়েকটা দিন রিহান চুপ থাকল। আমি ভাবলাম হয়তো সে বুঝে গেছে। কিন্তু আমি ভুল ভাবছিলাম। সে আসলে একটা বড় পরিকল্পনা করছিল। একদিন রাহুল অফিসে গেছে, তানিয়া স্কুলে। আমি দুপুরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার কপালে হাত দিয়ে আছে। আমি চোখ খুলে দেখি রিহান আমার পাশে বসে আছে। আমি ঘাবড়ে গিয়ে উঠে বসলাম। রিহান, তুই কি করছিস? রিহান বলল, মা, তুমি ঘুমাচ্ছিলে। তোমাকে দেখতে কত সুন্দর লাগছিল। আমি বললাম, তুই আমার রুমে এলি কেন? সে বলল, তোমার জ্বর আছে কিনা দেখতে এসেছিলাম। আমি বললাম, আমার জ্বর নেই। তুই যা। কিন্তু রিহান যেতে চাইল না। সে বলল, মা, আমার সাথে একটু কথা বলো। আমি বললাম, আমার কোনো কথা নেই। রিহান বলল, মা, আমি তোমাকে বলেছিলাম আমি অপেক্ষা করব। আমি এখনও অপেক্ষা করছি। আমি বললাম, রিহান, তুই বৃথা অপেক্ষা করছিস। রিহান আমার হাত ধরে বলল, মা, তুমি একবার আমার প্রেমটা গ্রহণ করে দেখো। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী করব। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিহান, তুই আমাকে পাগল করে দিচ্ছিস।
আমি আর পারছি না গি। রিহান বলল, মা তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিছু করে ফেলব। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, কি করবি? সে বলল, আমি বাবার কাছে সব বলে দেব। আমি চিৎকার করে বললাম, কি বলবি? সে বলল, বলবো তুমি আমাকে প্রভাবিত করেছ। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি বললাম, রিহান তুই এত নিচে নামবি? সে বলল, মা আমি মিথ্যা বলবো না। কিন্তু আমি বলবো যে তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু সামাজিক ভয়ে প্রকাশ করছো না গি। আমি বললাম, এটা মিথ্যা। আমি তোকে সেভাবে ভালোবাসি না গি। রিহান বলল, মা তুমি যদি আমার সাথে একটা রাত কাটাও তাহলে আমি আর কিছু চাইব না গি। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। রিহান তুই কি বলছিস? তুই আমার ছেলে। সে বলল, মা শুধু একটা রাত। আমি তোমাকে কষ্ট দেব না গি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, রিহান তুই আমার রুম থেকে বের হয়ে যা। আমি তোর সাথে আর কথা বলবো না ঘি। রিহান বলল, মা তুমি রাগ করো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি চিৎকার করে বললাম, আমি তোকে মা হিসেবে ভালোবাসি, অন্য কোনোভাবে নয় গে। সেদিনের পর থেকে আমি রিহানের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। কিন্তু রিহান হাল ছাড়ল না। সে আরও বেশি করে আমার কাছে আসতে শুরু করল। সে আমার রান্নাঘরে এসে সাহায্য করত, কিন্তু আমি কোনো কথা বলতাম না। সে আমার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি উত্তর দিতাম না। একদিন রাহুল বলল, তুমি রিহানের সাথে কথা বলছো না কেন? ও কি অপরাধ করেছে? আমি বললাম, কিছু না। রাহুল বলল, কিছু তো হয়েছে। রিহানও খুব মন খারাপ করে আছে। আমি বললাম, ওর সাথে আমার কোনো ব্যাপার নেই গিউ। রাহুল বলল, তুমি ওর মা, তুমি ওর সাথে রাগ করে থাকতে পারো না ঘি। আমি বললাম, আমি রাগ করে নেই, শুধু কথা বলতে ইচ্ছে করছে না ঘি। রাহুল আর কিছু বলল না, কিন্তু আমি বুঝলাম সে সন্দেহ করছে। সেই রাতে রিহান আমার রুমে এলো। আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু সে চাবি দিয়ে খুলে ফেলল। আমি বললাম, রিহান তুই বের হয়ে যা। সে বলল, মা আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমি বললাম, আমি তোর সাথে কোনো কথা বলবো না গি। রিহান আমার পাশে এসে বসে বলল, মা তুমি আমার সাথে এভাবে রাগ করে থাকতে পারো না। আমি তোর ছেলে। আমি বললাম, তুই যদি আমার ছেলে হিসেবে ব্যবহার করতিস তাহলে আমি রাগ করতাম না ঘি। রিহান বলল, মা আমি তো তোমার ছেলেই, শুধু তোমাকে একটু বেশি ভালোবাসি। আমি বললাম, তোর এই বেশি ভালোবাসা আমি চাই না ঘি। রিহান বলল, মা তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি সত্যিই কিছু করে ফেলব। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, কি করবি? সে বলল, আমি ঘর ছেড়ে চলে যাব। আমি বললাম, তুই যেখানে খুশি যা ঘি। রিহান বলল, মা তুমি আমাকে চলে যেতে বলছ? আমি বললাম, তুই যদি ছেলে হিসেবে থাকতে পারিস তাহলে থাকো, নইলে চলে যা ঘি। রিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি গু। পরের দিন সকালে রিহান সত্যিই বাসা থেকে চলে গেল। সে একটা চিঠি রেখে গেছে। চিঠিতে লেখা, প্রিয় মা, তুমি আমাকে চলে যেতে বলেছ, আমি যাচ্ছি, কিন্তু জেনে রেখো আমি তোমাকে ভালোবেসেই যাব। হয়তো দূর থেকে তোমার খোঁজ নেব, কিন্তু তোমাকে কষ্ট দেব না। আমার ভালোবাসা তুমি গ্রহণ করতে পারোনি, সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি তোমাকে দোষ দিই না। তোমার অভাগা ছেলে রিহান। চিঠিটা পড়ে আমার মন খারাপ হয়ে গেল। রিহানের আচরণ ভুল ছিল, কিন্তু সে তো আমার ছেলে। রাহুল রিহানকে খুঁজতে শুরু করল। সে পুলিশে খবর দিল, আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নিল, কিন্তু রিহানের কোনো খোঁজ পেল না। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, মা ভাইয়া কোথায় গেল? আমি বললাম, ও ফিরে আসবে কিন্তু দিন যেতে লাগল, রিহানের কোনো খোঁজ পেলাম না। রাহুল আমাকে দোষ দিতে শুরু করল। সে বলল, তুমি ওর সাথে কি এমন ব্যবহার করেছিলে যে ও ঘর ছেড়ে চলে গেল? আমি কি বলবো? আমি তো সত্য বলতে পারি না। আমি বললাম, আমি তো কিছু করিনি, ও নিজে থেকেই চলে গেছে। রাহুল বলল, নিজে থেকে কেউ চলে যায়? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি চুপ করে থাকলাম। 1 মাস পরে রিহানের একটা ফোন এলো। সে বলল, মা আমি ভালো আছি, তুমি আমার জন্য চিন্তা করো না গিয়ে। আমি বললাম, রিহান তুই কোথায় আছিস? বাসায় চলে আয়। সে বলল, না মা আমি আর ফিরব না, কিন্তু তোমাদের খোঁজ নিতে থাকব গু। আমি কাঁদতে কাঁদতে বললাম, রিহান তুই আমার ছেলে, বাসায় ফিরে আয়। সে বলল, মা আমি জানি আমার আচরণ ভুল ছিল, কিন্তু আমি আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারিনি। এখন আমি দূরে থেকে তোমাদের শান্তিতে থাকতে দিতে চাই। ফোনটা কেটে গেল। আমি কাঁদতে থাকলাম। রাহুল এসে জিজ্ঞেস করল, কার ফোন? আমি বললাম, রিহানের। সে বলল, কি বলেছে?
আমি বললাম, ও ভালো আছে, কিন্তু ফিরবে না। রাহুল রেগে গিয়ে বলল, কেন ফিরবে না? ও আমার ছেলে। আমি ওকে ফিরিয়ে আনব, কিন্তু রিহান আর কোনো ঠিকানা দেয়নি। ফোন নাম্বারটাও বন্ধ হয়ে গেছে। 6 মাস পরে আবার রিহানের ফোন এলো। এবার সে বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি। ভালোই আছি। আমি বললাম, রিহান, তুই প্লিজ বাসায় চলে আয়। আমি তোর জন্য কত চিন্তা করি। সে বলল, মা, আমি জানি তুমি আমার জন্য চিন্তা করো, কিন্তু আমি আর ফিরে গেলে আবার সেই সমস্যা হবে। আমি বললাম, তুই যদি ছেলে হিসেবে থাকিস তাহলে কোনো সমস্যা হবে না। রিহান হেসে বলল, মা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা নিয়ন্ত্রণ করতে পারিনি। এখন আমি দূরে থেকে সেই ভালোবাসা লালন করি। এরপর মাঝে মাঝে রিহানের ফোন আসত। সে আমাদের খোঁজখবর নিত। তানিয়ার পড়ালেখা, রাহুলের চাকরি, আমার স্বাস্থ্য, সব বিষয়ে জিজ্ঞেস করত। কিন্তু বাসায় ফিরে আসার কথা আর বলত না। 2 বছর পরে হঠাৎ একদিন রিহান বাসায় এলো। কিন্তু সে অনেক পরিবর্তন হয়ে গেছে। তার সাথে একটা মেয়েও এসেছে। সে বলল, মা, বাবা, এটা ঋতিকা। আমরা বিয়ে করেছি। আমি আর রাহুল অবাক হয়ে গেলাম। রাহুল বলল, তুই বিয়ে করেছিস? কখন? রিহান বলল, 6 মাস আগে। ঋতিকা আমাকে অনেক সাহায্য করেছে। আমি ঋতিকার দিকে তাকিয়ে দেখলাম সে একজন সুন্দর মেয়ে, আমার বয়সী। তার বয়স হবে 38-40-এর মতো। রিহান বলল, ঋতিকা আমার বসের মেয়ে, ডিভোর্সি। আমি যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, ও আমাকে সামলেছে। ঋতিকা আমাকে প্রণাম করে বলল, আন্টি, আমি রিহানের সব কথা জানি। ও আপনাকে নিয়ে কত কথা বলে। আমি অবাক হয়ে বললাম, তুমি সব জানো? ঋতিকা বলল, হ্যাঁ আন্টি। রিহান আমাকে তার মনের কথা খুলে বলেছে। আমি ওকে বুঝিয়েছি যে এটা একটা মানসিক সমস্যা ছিল। রিহান আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি এখন বুঝতে পেরেছি আমার কি হয়েছিল। আমার এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। ঋতিকা আমাকে কাউন্সেলিং করিয়েছে। এখন আমি স্বাভাবিক। আমি কাঁদতে শুরু করলাম। রিহান আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুই ফিরে এসেছিস, এটাই যথেষ্ট। রাহুল বলল, রিহান, তুই আর কখনো ঘর ছেড়ে যাবি না? রিহান বলল, না বাবা, আমি আর যাব না। কিন্তু আমি আর এখানে থাকতে পারব না। আমার নিজের পরিবার আছে এখন। তানিয়া ভাইয়াকে দেখে খুব খুশি হয়ে গেল। সে বলল, ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? রিহান বলল, ভাইয়া একটু সমস্যায় পড়েছিল। এখন সব ঠিক হয়ে গেছে। রি নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু।
প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। ৩য় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। ৪র্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। ৫ম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, ৫০ টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ৬ষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামীয়া থেকে গেল গ্রামে, তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় ১ মাস। সেই ১ মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। ৭ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন।
ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তানিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মোক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল।
ঠিক আছে। শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এল। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত।
বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন।
5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল।
যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব।
ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে গি। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।